প্রফেসর মাহবুব, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে তুরস্ক বলেন পাকিস্তানি বলেন দুটাই কিন্তু এখন অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। সো সেই সময়ে এখানে সৌদি আরবের এন্ট্রি বা সৌদি আরবে যুক্ত হওয়া মানে এটা কি শুধুই আপনার জোটের অংশ হিসেবে নাকি ধরেন একটা ফাইন্যান্সিয়াল রিকভারি প্যাকেজ? আমার কাছে মনে হয় এখানে উদ্যোক্তা সৌদি আরব। সেটাই আমি এই ফাইন্যান্সিয়াল রিকভারি হলে তো তুরস্ক এবং পাকিস্তানের পক্ষে সৌদি আরবকে ইনভাইট করা দরকার ছিল। আমার কাছে এটা মনে হয়, আমার কাছে মনে হয় এই চুক্তির ফাউন্ডার সৌদি আরব, পেছনের ফাউন্ডার আমেরিকা এবং তুরস্ক এবং ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে। এখানে একটা বড় ব্যাপার হলো কি, যদি বাংলাদেশের সাথে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে সম্পর্ক, যদি বাংলাদেশ কিছু কথা তো অন্য জায়গায় বলতে হবে, এটা একটা লাইনে আমি বলেছি, আরেকটা লাইন আছে, এটার আরেকটা ধারা আছে, সেটা হলো বাংলাদেশ যদি যুক্ত হয় তাহলে কিন্তু কিছু ডিনামিক্স চেঞ্জ হবে। একটা হলো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক, আবার বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পরিবর্তিত হবে। কি কি পরিবর্তন আসবে? পরিবর্তন হবে যে একটা ডিফেন্স যদি সত্যিকার ওনারা মিন করে থাকে প্রতিরক্ষা চুক্তি, যদি সত্যিকার মিন করে থাকে, এটা কিন্তু অনেক সময় দেখা যায় দুর্বল হয়ে পড়ে তাদের কমিটমেন্টটা প্রকাশ করার ক্ষেত্রে দুর্বলতার কারণে, যেটা নেটোতে হয় নাই। যদি এটা সত্যিকার ওরা মিন করতে পারে পরবর্তী সময়ে, তাহলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক একটু দুর্বল হবে, আবার পাকিস্তানের সাথে সব শক্তিশালী হবে, এবং ইন্ডিয়া ভেরি মাছ কর্নার্ড হয়ে যাবে একদম। ধরেন আপনি বাংলাদেশ এবং পাকিস্তান আগে একসাথে ছিল, এই দুইটা দেশ এখন আবার মক্কা চুক্তিতে ঢুকে পড়েছে। মক্কা চুক্তিতে শক্তিশালী হয়, এক্সপান্ডেড হয়, তাহলে ইন্ডিয়া তো ওই আগের মতো 71 সালে আগে যেরকম কর্নার হয়ে যাবে, ডিফারেন্ট ফর্মে, নতুন ফর্মে কর্নার হয়ে যাবে। কিন্তু আপনি কর্নার করবেন সেখানে তো ইন্ডিয়ার সাথে আবার ইন্ডিয়া আবার চায়না নিজস্ব একটা, না চায়না ইন্ডিয়া কখনো মিলতে পারবে না, কখনো মিলবে না এই সুযোগ এখানে না। চায়না ইন্ডিয়া মিলে গেলে তো চায়নার এক্সপানশন কিভাবে হবে? চায়নার এক্সপেনশন করতে হলে সেটা আমেরিকার সাথে এখন বচ্চা দিচ্ছে, সেখানে সে ইন্ডিয়াকে প্রতিরক্ষা দেয় কিভাবে? বরং চীন যেটা করে সারা সবসময়, এটা আমি আপনাকে বলি, চীনের মডেলটা হলো সে মক্কা চুক্তিতেও নিজে অবজারভার হওয়ার চেষ্টা করবে। চীন চাইবে যে আমি মক্কা চুক্তির কাছাকাছি চলে যাই, তাহলে আমার সৌদি আরবের সাথে ব্যবসা বাণিজ্য, আমার পাকিস্তানের সাথে আগের প্রতিরক্ষা সম্পর্ক, এবং আমার তুরস্কের সাথে আমার সম্পর্ক, সব সম্পর্ক ভালো থাকে। সুতরাং ও চীন চাইবে না এই চুক্তিকে হোস্টাইল করে। থিসিস থেকে আপনি বলছেন যে ভারত আসলে এখানে কর্নার হয়ে চীন, আমরা যত চীনের যে অ্যাটিটিউড দেখতে পাচ্ছি গত 1.5 দশক, সেটা হলো কাউকে হোস্টাইল না করে তার সাথে মিলে যাওয়া, তার সাথে ব্যবসা করা, তার সাথে বাণিজ্য। তার মূল শত্রু 2-3টা আইডেন্টিফাই করা আছে, জাপান, চীন এবং আমেরিকা, এগুলো কিন্তু ক্লিয়ার। সুতরাং এই 3 শত্রু বাদে বাকি সবার সাথে সে বন্ধুত্ব চায়। এমনকি সে কিন্তু ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে চায়, ভারতের সাথেও আমেরিকার সাথে করতে চায়। তার প্রচুর সবচেয়ে বড় বাণিজ্যই তো এখনো আমেরিকার সাথে, এবং তার বেশি এডুকেশন থেকে যেটা আসে, মানে সব অধিকাংশ ছেলেমেয়েরাই তো আমেরিকাতে পড়াশোনা করে আসছে। প্রফেসর মাহবুব, আরো একটি প্রশ্ন আমি একটু রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য যেটা পররাষ্ট্রনীতিতে একদম এক্সপ্লিসিটলি বলা আছে, আমরা সবার সাথে আসলে বন্ধুত্ব চাই, কারো সঙ্গে আমরা বৈরিতা চাই না। কিন্তু আপনি যেই লাইনে আপনি আর্গুমেন্টটা এগিয়ে নিলেন, তাতে করে যেটা মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে আমরা কি সেই ভারসাম্যটা রাখতে পারবো? ভারসাম্য রাখা যায় না কোনোদিনে, এটা আমার পররাষ্ট্রনীতি কোনোদিনই আমরা ভারসাম্য ছিল না। পররাষ্ট্রনীতির ভেতর কি আপনার বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মধ্যে কি একটা ইন্টারনাল চেঞ্জ এসছে? না, আমাদের ভারসাম্য কখনোই ছিল না রিয়েলিটি। আমরা শুধু সংবিধানে লিখেছিলাম এই কথাটা। আমাদের আপনি স্বাধীনতার পরে কখনো সোভিয়েত রাশিয়ার কাছাকাছি গেলাম, কখনো আমরা ইন্ডিয়ার কাছাকাছি গেলাম, কখনো একটু আমেরিকার কাছাকাছি গেলাম। এখন আসলে আমরা কোথায় আছি? এখন আসলে আমাদের পররাষ্ট্রনীতিটা কিন্তু এই 6 মাস, গত 2 বছর আমি বলবো অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট দেখা যাচ্ছে 71 সালের পরে। হ্যাঁ, মানে কোনো টাই আপ বোঝা যাচ্ছে না, অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট। কেউ যে বলছে যে মার্কিন একটা প্রোপেন্সিটি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কোনো ইন্টারভিন করছে না, কিন্তু অন্যরা আমাদের এতদিন ইন্টারভিন করতো, আমরা সেই ইন্টারভিন থেকে ভারত এবং চীনের ইন্টারভেনশন থেকে বেরিয়ে গেছি। তো আমেরিকা তো সারা পৃথিবীতে অনেক জায়গা তার ইন্টারভেনশন করার, তো ঢাকাকে তার এখনো বোধহয় এই বিষয়ে প্রয়োজন হয় না। সুতরাং আমেরিকা ঢাকাকে নিয়ে কোনো ইন্টারভেনশন করছে না, বিদায় আমরা কিন্তু স্বাধীন আছি। এখন কেউ যদি বলে যে আমাদের যে ট্রেড চুক্তি, বাণিজ্য চুক্তি যেটা হয়েছে, এটার যে লন্ডনের সীমাবদ্ধতা আছে, সেটা নিয়ে অনেকে কথা বলতে পারে। আমি এটা না বললে আবার অনেকে ভাববে যে আমি একটা জিনিস অ্যাভয়েড করে আছি। আমাদের সাথে কিন্তু আমেরিকা একটা চুক্তি হয়েছে 9 ফেব্রুয়ারি। হ্যাঁ, সেই চুক্তিতে কিছু বিষয় আছে যে বিষয়গুলো ইমপ্লিমেন্ট করলে আমরা, আমি তো বলি আমেরিকা বাংলাদেশ কাছাকাছি আসে, আবার কেউ বলে আমেরিকার উপরে বাংলাদেশ কিছুটা ডিপেন্ডেন্ট হয়।
এবং এটা কিন্তু আসলে এই চুক্তিটাও কিন্তু শুধু আমেরিকা বাংলাদেশের সাথে করছে না, আরো অসংখ্য দেশের সাথে করেছে। আবার সবাই কেউ কেউ তাদের এই শর্তগুলো রিভাইজও করেছে, আমরাও রিভাইজ করতে পারি। কিন্তু এখন যে প্রক্রিয়া বাংলাদেশ চলছে এটা অনেক বেশি স্বাধীন পররাষ্ট্রনীতি। মানে সোফার আপনার এই গত 6 মাসে এটাই মনে হয়েছে? 2 বছরের চেয়ে এখন বেশি মনে হচ্ছে। 6 মাস ধরে মনে হচ্ছে যে চীনে যাব না, কি বিষয়ে কথা বলবো। চীনে তো আমি গেছি, আমার শুরুটাই তো করেছি শুধু ধরেন যাওয়া না, মালয়েশিয়াকে বাফার গিয়ে করে আমি চীনে গেছি। তো কি বলবো না, কি কাজ করবো সব কিন্তু নিজেই ঠিক করেছে। আবার এখন ইন্ডিয়াতে যাবে কি যাবে না সেটা নিজেই ঠিক করছে। এমনকি আমেরিকার ব্যাপারে হতো আমাদের এত কিছু মানে আমরা তো আসলে কোন বিষয়ে চেক করছি, তেমনই তো কোনো কিছু চেক করছি। মানে আমরা তো আমেরিকার সাথেও নরাতজনক কোনো নীতি করছি না আমাদের, এবং বাণিজ্য চুক্তির তো কোনো ইম্প্যাক্ট আমরা বাণিজ্য চুক্তির বাণিজ্য চুক্তি নিয়ে তো অনেকগুলো ক্রিটিক আছে, কিন্তু আমাদের কি প্র্যাকটিক্যালি কিছু দেখা যাচ্ছে? প্র্যাকটিক্যালি কিন্তু কিছু দেখা যাচ্ছে না যে আমেরিকা আমাদের এই জায়গায় হস্তক্ষেপ করছে, আমাদের এই জিনিস দিয়ে দিতে হচ্ছে। অথচ আমরা কিন্তু দেখেছি ভারতের সাথে আমাদের বিভিন্ন চুক্তির কারণে আমাদের ট্রান্সশিপমেন্ট চলে যাচ্ছে, ট্রানজিট চলে যাচ্ছে, আমাদের বন্দর চলে যাচ্ছে। এটাও সত্য। আজকেও যদি আপনি আইনমন্ত্রীর একটা বক্তব্য দেখেন যে আমাদের মিয়ানমারের সঙ্গে যেই ধরেন আপনার রোহিঙ্গা ইস্যুতেও কিন্তু আজকেও কিন্তু সরকার বারবার বলছে যে এখানে আসলে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। তার মানে কি ওভারঅল আমার কিছু ক্রাইসিস আসলে আমার ইন্টারন্যাশনাল সিকিং দরকার আছে, রাইট? আমি সকালবেলায় তো এই সেমিনারটাতে ছিলাম, আমি ওয়েলকাম স্পিচ দিয়েছি আজকে সকালবেলা। আপনি যে সেমিনারের কথা বলছেন, আমি নিজেও এটা কাজ করতে কিন্তু আমার নিজেরই স্টেটমেন্ট ছিল এরকম যে আমরা যেন রিলিফ ম্যানেজমেন্টে মনোযোগ না দেই। রোহিঙ্গা ইস্যুটা আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে রিলিফ ম্যানেজমেন্ট একটা স্পেস হয়ে দাঁড়িয়েছে, একটা ধরেন আপনি তাদের যে দাতব্য করার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমি বলেছি এটা আমরা বেশি দিন করতে পারবো না, আমাদেরকে আমরা ইন্টারন্যাশনাল কমিটমেন্টের কারণে কিন্তু হোস্ট হয়েছিলাম, তাই বলে আমরা আজীবন এগুলো বয়ে বেড়াবো না। ইন্টারন্যাশনাল কমিউনিটির দায় আছে।